দাবি তুলেছিলেন জাতীয় সংসদে, পাকিস্তানের সেই সংসদে প্রথম যিনি জামাল ভাই যেটা উল্লেখ করেছেন, পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসনের দাবি জাতীয় সংসদে উত্থাপন করেছিলেন সেই নেতা এবং বিএনপির প্রতিষ্ঠাতা, অন্যতম প্রতিষ্ঠাতা, যাকে কেন্দ্র করে জিয়াউর রহমান সাহেব জাতীয়তাবাদী ফ্রন্ট গঠন করেছিলেন, পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমি যতটুকু জানি এই দলের নামটিও জাদু ভাইয়ের দেওয়া। আমাদের মহান নেতা মৌলানা ভাসানী পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর উনি এই ন্যাপের সভাপতি নির্বাচিত হয়েছিলেন এবং দলের প্রধান হিসেবে সেদিন এই ধানের শীষ মার্কাটি উনি জিয়াউর রহমানের হাতে তুলে দিয়েছিলেন। আমরা সত্যকে সত্য বলার চেষ্টা করি। আমি মাহুল্য ভাইয়ের একটি আলোচনার শেষ প্রান্তটা বলবো। ওই যে লায়েলপুর, লাহোরের লায়েলপুর টোবা ট্যাক্সি গ্রামে মৌলানা ভাসানীর কৃষক সম্মেলনে বক্তৃতা ধরে তাকে গ্রেপ্তার করেছিলেন ইহা খান, যে কারণে ওনাকে জেলখানায় নিবদ্ধ করে যখন তার 7 বছর সশ্রম কারাদণ্ড ঘোষণা করা হলো, উনি কোর্টে দাঁড়িয়ে, উনি কোনো উকিল নেন নাই, নিজেই ফেস করেছেন, কোর্টে দাঁড়িয়ে বলছিলেন, আপনারা তো আমাকে 7 বছরের জেল দিলেন, কিন্তু আপনারা 7 বছর ক্ষমতায় থাকতে পারবেন? এটা একটু হিসাব করে দেখবেন। বন্ধুগণ, এই নেতা আমাদের জাতীয়তাবাদের অন্যতম প্রতিষ্ঠাতা মশিউর রহমান জাদু ভাই একজন খাঁটি পিওর ন্যাশনালিস্ট ছিলেন। বন্ধুগণ, আজীবন মৌলানা ভাসানীর সঙ্গে থেকে উনি মৌলানা ভাসানীকে, তার রাজনীতিকে, তার দর্শনকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। বন্ধুগণ, আজকে আমরা এমন একটি সময় অতিক্রান্ত করছি, এখানে আমাদের সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য করেছেন সবার শুরুতেই। গতকালকের যে ঘটনা, সারা দেশে মানুষ স্তম্ভিত হয়ে গেছেন। তাই আমি সকল বিরোধী দলকে বলবো, ওই দিন আমি মঞ্চের বৈঠকেও বলেছিলাম, উত্তম মান্না ভাই এখানে আছেন, মান্না ভাই বলেছিলেন আমাদের প্রত্যেক দিন রাজপথে থাকা দরকার। আমরা যদি রাজপথে প্রত্যেক দিন থেকে এই ছাত্রদের আন্দোলনকে সমর্থন জানাই, ছাত্ররা সাহস পাবে এবং সাধারণ জনগণ রাস্তায় নেমে আসবে। তাই সাধারণ জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়ে যে ঘটনা ঘটেছে, আমি শুধু একটু ঘটনা বলবো। আমি যখন আমার দলের নেতা নুরুজ্জামান হীরাকে নিয়ে আমাদের দলের সেক্রেটারি ডক্টর আবু ইউসুফ সেলিম সহ আমরা 7-8 জন মেডিকেলের দিকে যাইতেছিলাম, ওই সময় আমরা কার্জন হলের সামনে গিয়ে আমরা বাধাপ্রাপ্ত হই। আমরা একটা রিক্সা চলে যাই ওই দিক দিয়ে রেলিও হসপিটালের দিকে। রেলিও হসপিটালের ওই দিক দিয়ে আমরা শহীদুল্লাহ হলের পিছন দিয়ে যাব চিন্তা করে আমরা ফুটপাথ ধরে রাস্তা দিয়ে হেঁটে যাইতেছিলাম। ফজলুল হক হলের কাছে গিয়ে যে অবস্থাটা দেখলাম, আমার তখন 71 সনের কথা মনে হয়েছে। আমি ঠিক এমনই একটি সময় 71 সনে আমি মুক্তিযুদ্ধ হিসাবে একটি ব্রিজ অপারেশন করতে গিয়ে যে রেকি করতে গিয়েছিলাম, গতকালকে আমার এরকমই মনে হয়েছে, যেভাবে খোলা অস্ত্র নিয়ে পিস্তল, রিভলভার, ছুরি, চাপাতি, হকি স্টিক নিয়ে তারা অন্তত 500-700 ছেলে মেয়ে ওই জায়গায় ওই রোডটা ব্লক করে ফেলেছে। পুলিশও নাই সেখানে, প্রকাশ্য অস্ত্র নিয়ে তারা যে মহড়াটা কালকে দেখেছে, ঠিক ওর ভিতর দিয়ে আমি হীরাকে নিয়ে আমরা হেঁটে গিয়েছি। হেঁটে হেঁটে আমরা সেই চানখারপুল গিয়ে বক্সিবাজার হয়ে ওই পিছনের গেট দিয়ে মেডিকেলে ঢুকে আমি ইমার্জেন্সিতে উপস্থিত হয়ে দেখি আমাদের দলের অন্যান্য নেতৃবৃন্দ ডক্টর আবু ইউসুফ সেলিমের নেতৃত্বে তারা দাঁড়িয়েছে। আমরা সেখানে যাই এবং অপারেশন থিয়েটারে যাওয়ার চেষ্টা করি। মুক্তিযোদ্ধা হিসেবে তারা পরিচয় করে দেওয়ার পর তারা পারমিশন দেয়, ভিতরে যাই। এই হলো দেশের অবস্থা।
আমি আজকে এখান থেকে বলবো, এই ফ্যাসিস্ট সরকার, কর্তৃত্ববাদী সরকারকে অপসারণ না করে গড়ে ফেরা উচিত না আমাদের। এদেরকে অপসারণ করে একমাত্র গড়ে ফিরতে হবে। তার ড্রাইভার পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, উনি কয় হাজার কোটি টাকার মালিক, এই তথ্য জনগণের কাছে রেখে দিলাম। উনি আবার সদর্থকভাবে সেটা প্রকাশও করে প্রেস কনফারেন্সে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।